আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সাইট বোর্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখবো এসএসসি সাধারণ গণিতের সেকেন্ড চ্যাপ্টার সেট ও ফাংশন। এই চ্যাপ্টারটির প্রথম অংশ অর্থাৎ 2.1 অনুশীলনী। এই অনুশীলনীর যতটুকু কনসেপ্ট প্রয়োজন আজকে এই ভিডিওতে আমি তোমাদের এই টপিক অনুযায়ী আমরা সাজিয়েছি। এই প্রত্যেকটা টপিক আমরা এখানে এক্সপ্লেন করব। তো এই টপিকের আন্ডারে যতগুলো তোমাদের তথ্য দেওয়া দরকার জাস্ট আমরা ততটুকু তোমাদের দেব, যেটা তোমাদের যতটা টাইপের তোমার পরীক্ষা আছে 9-10 বা তোমার ফাইনাল পরীক্ষা সব আশা করি তোমার এই টপিকের উপরে বেস করেই কোশ্চেন করবে। ওকে, তো চলো দেরি না করে আমরা ওয়ান বাই ওয়ান টপিকগুলোকে বিস্তারিত ব্যাখ্যা করি। দেখো প্রথমে কি আছে, সেট অর্থাৎ তোমার সেট ও ফাংশন যে অধ্যায়টা, এটা দুইটা পার্ট, একটা সেট একটা হচ্ছে ফাংশন। সেটটা তোমার হচ্ছে 2.1 অনুশীলনীতে, আর ফাংশনটা তোমার হচ্ছে 2.2 অনুশীলনীতে আছে। তো প্রথমে আমরা সেটকে নিয়ে কথা বলবো। তাহলে আমরা প্রথম টপিক আমাদের সেট। তাহলে সেট এই শব্দটা বলতে আমরা কি বোঝাই, সেট কি? এই সেট শব্দটা কিন্তু আমাদের লাইফে কিন্তু প্রাত্যহিকভাবে কিন্তু জড়িত। কিভাবে? তুমি হয়তো শুনে থাকবে যে এক সেট কলম। এক সেট কলম বলতে ওখানে তোমার কি থাকে, বিভিন্ন কালারের কলম থাকে। এক সেট পেন্সিল বা রং করা পেন্সিল, দেখছো না বক্স, ওখানে কি থাকে, বিভিন্ন কালারের কি থাকে, পেন্সিল থাকে রং করা। বা তুমি তোমার মার মুখ থেকে শুনে থাকতে পারো যে এক সেট ডিনার সেট, এই ধরনের ওয়ার্ড তুমি শুনে থাকতে পারো। এই যে তুমি এক সেট ডিনার সেট বা এক সেট কলম বা এক সেট পেন বা এক সেট তোমার বই, তো এগুলো বলতে কি বোঝায়, এখানে কিছু একই জাতীয় বস্তুর কি থাকে, একটা সমাহার থাকে। একই জাতীয় বস্তু বলতে বোঝাইতেছি যে যদি আমি বই বলি তাহলে বই হতে পারে এক সেট বই, অর্থাৎ এখানে বাংলা বই থাকে, ইংলিশ বই থাকে, গণিত বই থাকে, ইত্যাদি ইত্যাদি বই থাকে। যদি বলি যে আমি বিভিন্ন তোমার রং করা পেন্সিলের সেট, তাহলে কি থাকে, ওখানে বিভিন্ন কালারের কি থাকে, রং করা পেন্সিল থাকে। এই যে একটা সমজাতীয় হতে হবে, সেটা পেন্সিল না কলম না বই না খাতা ইত্যাদি ইত্যাদি হতে হবে। বুঝছো? তাহলে আমরা আসলে সেট বলতে কি সেটা একটা মানে সম্মুখ একটা ধারণা পাইলাম। আর আমাদের লাইফ এখানে ম্যাথমেটিক্যালি কিভাবে সেটটাকে আমরা রিপ্রেজেন্ট করব, সেটার একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, এটা লেখার একটা প্রসেস আছে, নিয়ম আছে। ঠিক আছে? এছাড়া বিভিন্ন প্রকারের সেট আমি এখানে লিখে রাখছি, প্রত্যেকটাকে এক্সপ্লেন করব। ঠিক আছে? সেটা কিছু মানে ফাংশন আছে, সেটার অন্তর কিভাবে করতে হয়, সেটা ক্রোমোজোর বা কার্তিস্য গুণজ কিভাবে করতে হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা জানবো। তাহলে প্রথমে আমাদের সংজ্ঞাটা লিখে ফেলি। তোমরা সবাই লিখে রাখো, এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবা, কারণ এই নোটের আন্ডারে কিন্তু তোমাদের আশা করি তোমার সবকিছু পেয়ে যাবা। তাহলে সেটের সংজ্ঞাটা প্রথমে দিলাম আমি, লিখে রাখো, আমি পরে বোঝাবো। বাস্তব বা চিন্তা জগতে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর, সুসংজ্ঞায়িত সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সমাহার, সমাবেশ বা সমাহার, সমাবেশ বা সমাহারকে সেট বলে। আচ্ছা, দেখো একটু বোঝাই দেই। বাস্তব বা চিন্তা জগৎ, এটা হচ্ছে মেইন পয়েন্ট। অর্থাৎ কোনো কিছু পৃথিবীতে এক্সিস্ট করবে, বাস্তবে এক্সিস্ট করবে, এরকম কোনো জিনিস সুসংজ্ঞায়িত, এই ওয়ার্ড দ্বারা বোঝাবে সেটা মানে স্পেসিফিক করে দিতে হবে, নির্দিষ্ট করে দিতে হবে আসলে বস্তুটা কি, খাতা না কলম, এই ধরনের জিনিস স্পেসিফিক ভাবে বলে দিতে হবে। এরপর কি দেখো এখানে, সমাবেশ বা সমাহার। সমাবেশ বলতে ওই বস্তুটার কি হবে, কালেকশন হবে। কালেকশন বলতে যদি আমি বই বলি তাহলে একাধিক বই থাকে, বাংলা ইংরেজি ইত্যাদি ইত্যাদি কালেকশন থাকে। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা কি বলতেছি, সেট বলতেছি। তো আশা করি তোমরা সেটের সংজ্ঞাটা বুঝে গেছো। আচ্ছা, আমরা একটা সেট লিখি, দেখো। তো আমি এসে কি লিখি, একটা যে কোনো একটা বইয়ের সেট লিখি। যেমন আমি বলতে পারি বাংলা বই, বাংলা বইয়ের সেট হতে পারে। তারপর ইংলিশ থাকতে পারে, তারপর সেখানে তোমার গণিত থাকতে পারে। ঠিক আছে? তারপর তোমার সেখানে বিজ্ঞান থাকতে পারে। তো এই যে তোমার একটা বইয়ের একটা কালেকশন, বাংলা বই, ইংরেজি বই, গণিত বই, বিজ্ঞান বই, এই যে বইগুলো, এগুলোকে নিয়ে আমরা সেট তৈরি করতেছি। দেখো প্রত্যেকটাকে আমরা বলবো হচ্ছে উপাদান। কি বলবো? এগুলো প্রত্যেকটাকে আমরা বলবো উপাদান বা এলিমেন্ট, এলিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা উপাদানের মাঝে থাকবে কমা, কি থাকবে, কমা।
আর এই জিনিসটাকে একটা কালেকশন বোঝানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এবং এদের একটা নিজস্ব মানে এই সেটটার একটা নিজস্ব নাম দিতে হবে। নামগুলো তুমি হচ্ছে ইংরেজি বর্ণমালার এ থেকে জেড পর্যন্ত যে মানে আলফাবেট গুলো আছে এগুলোকে তুমি ইউজ করতে পারো। অর্থাৎ এইটার নাম যদি দিতে পারো কি, বি দিতে পারো, এ দিতে পারো, এক্স দিতে পারো, ওয়াই দিতে পারো, জেড দিতে পারো। অর্থাৎ সেটটা আমার একটা নিজস্ব নাম দিতে হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আর এই যে উপাদানগুলো আছে না, এই উপাদানগুলোকে আমরা প্রতীকী অর্থে ওই তোমার এ বি সি ডি যে আলফাবেট গুলো আছে ছোট হাতের, সেই ছোট হাতের আলফাবেট দিয়ে আমরা উপাদানগুলোকে প্রকাশ করব। আর ওই সেটটাকে প্রকাশ করব বড় হাতের এবিসিডি দিয়ে। বুঝছো? আশা করি তোমরা সেটকে কিভাবে লিখতে হবে সেটা বুঝে গেছো। আচ্ছা, এরপর যদি আমি তোমাদেরকে বলি, এখানে দেখো বাংলা এটা একটা কি বিয়ের উপাদান, ইংরেজি একটা বিয়ের উপাদান, গণিত একটা বিয়ের উপাদান, বিজ্ঞান একটা বিয়ের উপাদান। তাহলে এরা কিন্তু প্রত্যেকটা এক একটা কি তোমার বিয়ের উপাদান। তো এভাবে আমরা একটু জাস্ট এমসিকিউর জন্য লিখতে পারি যে তোমার বাংলা, আহ এটাকে আমরা এলিমেন্টস দিয়ে প্রকাশ করব। বাংলা এলিমেন্টস বি। তারপর তুমি ইংরেজি এলিমেন্ট বি। এইভাবে কিন্তু তুমি কি গণিত এলিমেন্ট বি, আবার বিজ্ঞান এলিমেন্ট বি এটা লিখতে পারো। আবার অনেক সময় এভাবে লেখা যায় বাংলা বিলংস টু বি, বা তুমি বলতে পারো ইংরেজি বিলংস টু বি। এইভাবে কিন্তু কি করা যায়, জিনিসগুলোকে আইডেন্টিফাই করা যায়। তো তোমরা এভাবে শিখবা। তো এর মধ্যে দিয়ে আমরা হচ্ছে সেটটাকে ভালোভাবে বুঝলাম। এরপর আমরা সেটকে বোঝানোর পর আমরা সেটের পদ্ধতি আছে, অর্থাৎ একটা সেটকে প্রকাশ করার জন্য আমরা কিছু পদ্ধতি অবলম্বন করি, সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা দেখো, তো সেট প্রকাশের পদ্ধতি মূলত দুইটা। কয়টা? দুইটা। অর্থাৎ তুমি দুই ভাবে কি করতে পারো, একটা সেটকে রিপ্রেজেন্ট করতে পারো। আমরা এখন যেটা লিখলাম না কিছুক্ষণ আগে, বাংলা ইংরেজি অঙ্ক, এইটা একটা পদ্ধতি ছিল। আর একটা পদ্ধতি আছে, তো আমরা পদ্ধতিগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে প্রকাশ পদ্ধতি, তাহলে সেট প্রকাশ পদ্ধতি, প্রকাশ পদ্ধতি। তো সেটকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, বা এটাকে বাংলায় ইংলিশে যদি বলি রস্টার মেথড বলতে পারো, বা ট্যাবুলার মেথড, রস্টার মেথড। আর একটা আছে আমার গঠন পদ্ধতি, বা এটাকে ইংলিশে বললে আমরা বিল্ডার মেথড বলবো। তো একটা রস্টার মেথড আর একটা আমার বিল্ডার মেথড। তো প্রথমে যদি আমি রস্টার মেথড নিয়ে কথা বলি, অর্থাৎ তালিকা পদ্ধতি বলি। আচ্ছা, তালিকা পদ্ধতি কোনটা? যখন কোনো সেটের যে উপাদানগুলো থাকবে এগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া থাকবে, মানে তুমি ওখানকার উপাদানগুলো ভিজিবল মানে দেখতে পারবা। এর আগে যে তুমি বি একটা সেট বানাইছিলাম, ওখানে কি ছিল, বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বই ছিল, তাই না? অর্থাৎ এই জিনিসগুলো ভিজিবল ছিল, দেখা গিয়েছিল বা সুনির্দিষ্ট ছিল। এইটা হচ্ছে তোমার তোমার হচ্ছে কি তালিকা পদ্ধতি। তাহলে সংজ্ঞাটা একটু লিখে নাও। তাহলে যে পদ্ধতিতে, যে পদ্ধতিতে সেটের উপাদান সমূহ, সেটের উপাদান সমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, তাকে তালিকা পদ্ধতি বলে, তালিকা পদ্ধতি বলে। আচ্ছা, যেমন আমি যদি এক্সাম্পল দেই, একটা কোন একটা সংখ্যা নিয়ে আমি একটা এক্সাম্পল দিলাম, ধরলাম কোন একটা সেট এ, এখানে তোমার হচ্ছে কিছু হচ্ছে আমার জোড় সংখ্যা নিয়ে একটা সেট তৈরি করবো, 2 4 6 8 10। এই জোড় সংখ্যাগুলো নিয়ে কি করলাম আমরা
এই একটা সেট তৈরি করলাম। তো দেখো এই সেটের মধ্যে যে উপাদানগুলো আছে এগুলো কিন্তু ভিজিবল বা সুনির্দিষ্ট করে দিছি আমি, 2 4 6 8 10। আমরা এরপর বুঝতে পারতেছি যদি সেট আরো যদি উপাদান আসে তাহলে পরে কি হবে, 12 হবে, 14 হবে, 16 হবে। ঠিক আছে, যাই হোক, আমরা এই উপাদানগুলো কি বলতেছি, আমরা সুনির্দিষ্ট করে দিচ্ছি। তাহলে এই পদ্ধতির নামটা হচ্ছে আমার কি, তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। তো আশা করি তোমরা তালিকা পদ্ধতি বুঝছো। এরপর আমরা যদি বলি গঠন পদ্ধতি, এটা কেমন হবে? গঠন পদ্ধতি। আচ্ছা, তো এখানে উপাদানগুলো তোমার সুনির্দিষ্ট ভাবে থাকবে না, এখানে কিছু তোমার ধর্ম থাকবে। ধর্ম বা এখানে কিছু শর্ত আরোপ করে দেওয়া থাকবে, যার মানে যার পক্ষ থেকে মানে ওই লেখা থেকে আমরা বুঝতে পারবো আসলে সেখানে কি আছে। অর্থাৎ যে পদ্ধতিতে সেটের উপাদান সমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, কি হবে? উল্লেখ থাকে না, বুঝছো? বা এখানে কি থাকবে, কোন ধর্মের উল্লেখ থাকবে, উল্লেখ থাকে না, বা কোন ধর্ম উল্লেখ থাকবে, কোন ধর্ম, ধর্ম বা বলতে পারো তুমি শর্ত, ধর্ম বা শর্ত উল্লেখ থাকে। ঠিক আছে, তাকে কি বলে? তাকে গঠন পদ্ধতি বলে। আচ্ছা, তাহলে আমরা যে পদ্ধতিতে সেটের উপাদান সমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, বা সেখানে ধর্মের উল্লেখ থাকবে বা কোনো শর্ত উল্লেখ থাকবে। যেমন আমি যদি এটার এক্সাম্পল দেই। আচ্ছা, তো এই গঠন পদ্ধতিতে কোন একটা সেটকে লেখার প্রসেস আছে। আচ্ছা, এর আগে আমরা দেখো একটা সেট লিখছিলাম না, এর আগে কিন্তু একটা সেট লিখছিলাম, সেটা কি? জোড় সংখ্যার সেট, তাই না? হ্যাঁ, এই সেটটা কিন্তু আমরা লিখছিলাম, বুঝছো? জোড় সংখ্যার সেটটা লিখছিলাম না তালিকা পদ্ধতিতে, তো এইটাকে আমরা জাস্ট গঠন পদ্ধতিতে লিখবো। তো মূলত তোমার এখানে ম্যাথটা এইভাবেই থাকবে, যে তোমার কোন একটা ম্যাথ ধরো যে তালিকা আছে, তালিকাতে আছে, এটাকে তোমার কি বলবে, যে গঠনে নিয়ে যাও। অথবা তোমার কোন একটা ম্যাথ মানে ম্যাথ ধরো সেট দেওয়া আছে তোমার গঠনে, সেটাকে কি বলবে, তোমাকে তালিকাতে নিতে হবে। তো এইটাই মূলত এক্সচেঞ্জের একটা ব্যাপার, এখান থেকে ম্যাথ আসে, বুঝছো? তো এখন খেয়াল করো, তো এই যে আমার তালিকা পদ্ধতির একটা কি আছে, সেট আছে আমার কাছে, এটা কি করবো আমরা, গঠন পদ্ধতি করব। তো করার সিস্টেমটা কি, যে প্রথমে তোমার লিখতে হবে এই যে তোমার উপাদানগুলো, এগুলো তো তোমার হচ্ছে গঠন পদ্ধতিতে উল্লেখ থাকে না, তার মানে ওখানে কি জিনিসটা অজানা, জিনিসটা অজানা বা কাল্পনিক। তো আমরা কাল্পনিক বা অজানা কোনো কিছুর জন্য আমরা কি ইউজ করি, এক্স ইউজ করি। তো এখানে লিখবো আমরা এক্স সাজ দ্যাট এক্স, কি লিখবো, এক্স সাজ দ্যাট এক্স। তাহলে এইটার নাম হবে তোমার সাজ দ্যাট, সাজ দ্যাট, বা যদি আমি বাংলায় বলি যেন বলবো, যেন। তাহলে এক্স সাজ দ্যাট এক্স, এক্স বলতে আমরা ওই যে অজানা উপাদানগুলোকে বোঝাইতেছি। এখন এই উপাদানগুলো কেমন, জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা, না মৌলিক সংখ্যা, না যৌগিক সংখ্যা, না গুণনীয়ক সংখ্যা, না গুণিতক। ঠিক আছে, এই যে জিনিসটা আছে সেটা এখানে লিখতে হবে। তাহলে এই সংখ্যাগুলো আমার হচ্ছে মৌলিক সংখ্যা, সরি সরি জোড় সংখ্যা, জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম, এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা, অর্থাৎ এক্স যেন এক্স জোড় সংখ্যা, এই জিনিসগুলো কি হবে, জোড় সংখ্যা। এখন পৃথিবীতে তো অনেক জোড় সংখ্যা আছে, আমরা কি সবগুলো জোড় সংখ্যা এখানে নিয়েছি? না, আমরা 2 থেকে জাস্ট 10 পর্যন্ত নিয়েছি, 10-এর বাহিরেও নেই নাই, বা 2-এর নিচে তো তোমার জোড় সংখ্যা হয় না, তাই না? তো আমরা এই সংখ্যাগুলোকে কিভাবে বোঝাবো, তার জন্য একটা শর্ত দেব বা একটা ধর্ম দেব। এই যে এখানে তোমার শর্ত বা ধর্মের কথা উল্লেখ করছি না, শর্ত বা ধর্ম, অর্থাৎ এই কথাটা এখানে এখন বসাইতে হবে। অর্থাৎ এখানে এমন একটা শর্ত লিখতে হবে যার কারণে জাস্ট এই উপাদানগুলো বোঝাবে আর অন্য কোনো উপাদান বোঝাবে না। তো শর্তটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, দেখো প্রথমে আমরা এক্স লিখবো, অর্থাৎ এক্স বলতে বোঝাইতেছে এটা ওই জাস্ট অজানা জিনিসগুলো। এখন এটা এই যে অজানা জিনিসগুলো আছে, এগুলো কিন্তু দেখো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লোয়েস্ট মান আছে, একটা হাইস্ট মান আছে। মানে এই যে 10-এর উপরে কখনোই হবে না, আর 2-এর নিচে কখনো হবে না, 2 থেকে 10-এর মধ্যে যত আছে সবগুলোই হবে, বুঝছো? অর্থাৎ এখানে তোমার লিখতে হবে, দেখো হাইস্ট থেকে নিচে আর লোয়েস্ট থেকে উপরে, এগুলো তোমরা বোঝো তো না, মুখের মধ্যে যা থাকে তা হচ্ছে বড় বোঝাবে, আর পেছনের দিকে যা থাকতেছে তা হচ্ছে ছোট। অর্থাৎ এখানে দেখো, এখানে একটা যে কোনো একটা সংখ্যা আসবে, এখানে যে কোনো একটা সংখ্যা আসবে, এখানে এই সংখ্যাটা হচ্ছে কি বোঝাবে, মুখে আছে মানে কি বড়, কার থেকে বড়, এক্স থেকে বড়, বা বলতে পারো ওই সংখ্যা থেকে এক্স এর যে ভ্যালুটা, এই যে ভ্যালুগুলো, ওই সংখ্যা থেকে এই ভ্যালুগুলো কি হবে, ছোট হবে। আর আরেকটা সংখ্যা আছে যে সংখ্যা থেকে এক্স এর ভ্যালুগুলো বড় হবে, অর্থাৎ এই ভ্যালুগুলো একটা সংখ্যা থেকে বড় হবে আর একটা সংখ্যা থেকে ছোট হবে, এবং দুটোর মাঝখানে কি থাকবে, এই সংখ্যাগুলোর অবস্থান থাকবে। আমি যদি এখানে তোমার 10-এর বাহিরে তোমার যে সংখ্যা কি আছে,
12 না? 12। অর্থাৎ এই যে এক্স এর যে ভ্যালু গুলো, এগুলো অবশ্যই দেখো তোমার 12 থেকে ছোট আছে। এটা বড়, এটা ছোট। তাহলে 12 থেকে ছোট আছে, দেখো 12 থেকে ছোট মানে কি 10, 8, 6, 4, 2, ছোট আছে কি নাই? আছে। এখন আমরা একটা লোয়েস্ট শর্ত দেবো। লোয়েস্ট শর্ত বলতে এখানে তো 2 আছে, 2 এর নিচে তো আর জোড় সংখ্যা হয় না। তাহলে আমরা এখানে একটা 2 দিলাম। এর মিনিংটা কি হলো জানো? এক্স এর ভ্যালুটা 2 থেকে বড়। এক্স এর যে ভ্যালুটা কত থেকে বড়? 2 থেকে বড়। আদৌ কি এখানে 2 থেকে বড় আছে? এখানে 2 সহ কিন্তু আছে। 2 সহ আছে না? তাহলে নিচে আমরা একটা এইভাবে চিহ্ন দেব, এটা বোঝাবে যে ইকুয়াল, মানে এক্স এর ভ্যালুটা 2 থেকে বড় হতে পারে, আবার 2 এর সমানও হতে পারে। এক্স এর ভ্যালুটা 2 থেকে বড় হতে পারে, আবার 2 এর সমান হতে পারে। বুঝছো? তাহলে 2 থেকে বড়, 2 এর সমান, আর 12 থেকে ছোট। আর মাঝখানে যে সংখ্যাগুলো এক্সিস্ট করতেছে সেগুলো দেখো 2, 4, 6, 8, 10। এর বাইরে কিন্তু নেই শর্ত মধ্যে। তো শর্তগুলো ক্রিয়েট করতে পারবা? এভাবে কিন্তু শর্তগুলোকে তোমার ক্রিয়েট করতে হবে। আরো এখানে অনেকভাবে শর্ত লেখা যায়। যেমন আমি বলতে পারি এভাবে আরো একবার, যে তোমার 2 থেকে বড় নিলাম, বাট হচ্ছে তোমার 10 থেকে ছোট অথবা সমান নিলাম। এটাও কিন্তু লেখা যায়। দেখো এক্স এর ভ্যালুটা 10 থেকে ছোট অথবা 10 এর সমান, মানে কি 10ও নিতে পারবা, 10 এর থেকে ছোট গুলো নিতে পারবা। আর 2 থেকে বড় নিতে পারবা, 2 এর সমানও নিতে পারবা। অর্থাৎ 2ও নিতে পারবা, 2 থেকে কি বড় গুলো নিতে পারবা। তার মানে এক কথায় আমরা বুঝাই দিচ্ছি 2 আর 10 এর মধ্যে যেগুলো আছে সেগুলো সব। অর্থাৎ এই যে 2, 4, 6 আর 10। বুঝছো? তাহলে এটাও লিখতে পারতাম। তাহলে আমরা যে কোনো একটা লিখে দেবো, তাহলেই তোমার টিচার এমনি বুঝতে পারবে। আর সেটকে আমরা প্রকাশ করার জন্য আমরা কি করবো? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, এবং এর একটা নিজস্ব নাম দেবো। যেহেতু এখানে নাম এ দিয়েছি, তাহলে এখানে এই দিয়ে এর নাম। এই তো। তাহলে দেখো এখানে তোমার জিনিসটা কেমন আছে, এখানে দেখুন কেমন আছে। এখানে সুনির্দিষ্ট করে দেওয়া আছে। আর এখানে কি সুনির্দিষ্ট আছে? না, কিছু ধর্ম বা শর্ত দিয়ে দিছে। বুঝছো? এবং আমাদের বুঝতে হবে যে আসলে এখানে কি কি আছে। তো এইটার নাম হচ্ছে তোমার কি গঠন পদ্ধতি, আর এইটার নাম হচ্ছে তোমার কি তালিকা পদ্ধতি। তাহলে তোমার যদি এটা দেওয়া থাকে, এটা করতে বলতে পারে। আবার এটা যদি দেওয়া থাকে, এটা করতে বলতে পারে। বুঝছো? তাহলে এক্সেন্স এগুলো একটু বুঝতে হবে। তাছাড়া আমরা হচ্ছে যখন ম্যাথমেটিক্যাল তোমার অনুশীলনী ম্যাথ গুলো করবো, তখন আরো এই বিষয়ে বিস্তারিত জানবো। আচ্ছা, এর মধ্য দিয়ে আমাদের সেট প্রকাশের পদ্ধতিটা শেষ। এরপর আমরা জানবো বিভিন্ন প্রকারের সেট সম্পর্কে। অর্থাৎ পৃথিবীতে যত টাইপের সেট এক্সিস্ট করবে, সেই সব সেট। আচ্ছা, তাহলে প্রথমে তোমার কি দেয়া আছে? সসীম সেট। তাহলে সসীম সেট কাকে বলবো একটু দেখি। সসীম সেট। আচ্ছা, সসীম সেট কি জানো? সসীম বলতে মানে সীমিত। মানে তুমি এই সেটের যে উপাদানগুলো থাকবে তোমার কাছে, এই উপাদানগুলো তুমি গুণে শেষ করতে পারবা। ঠিক আছে? গুণে শেষ করতে পারবা। তাহলে আমরা সংজ্ঞাটা দিতে পারি এভাবে, যে তোমার যে সেটের উপাদানগুলো, যে সেটের উপাদান সমূহ, উপাদান সমূহ গুণে শেষ করা যায়, গুণে শেষ করা যায়, তাকে সসীম সেট বলে। যেমন আমি যদি এক্সাম্পল দেই, এক্স একটা সেট লিখলাম, এ, বি আর সি। তুমি এখানে গুণে শেষ করতে পারবা না। এ বি সি তিনটা জিনিস আছে, এ বি সি তিনটা জিনিস আছে। তাহলে এটা আমার কি হবে? সসীম সেট। আচ্ছা, তাহলে সসীম সেট বুঝতে পারছো। এবার যদি আমি অসীম সেট বলি, অসীম সেট, তাহলে যে একই এটা জিনিস উল্টা, জাস্ট এখানে উপাদানগুলো গুণে শেষ করা যাবে না। অর্থাৎ এখানে শেষ করা যায় না। তাহলে যে সেটের উপাদান সমূহ গুণে শেষ করা যাবে না, তাকে আমরা কি বলবো? অসীম সেট বলবো। যেমন আমি এখানে একটা ডট ডট দিলে হয়ে যাবে। এটা এ না দিই, তোমরা সংখ্যার ক্ষেত্রে বোঝো। 3, 4, আচ্ছা 5 ডট 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 ডট। এখন কথা হচ্ছে, তুমি যে এই যে এক্স সেটটা আমরা লিখলাম, 1 থেকে 5 পর্যন্ত লিখে ডট ডট দিয়েছি। এর মানে হচ্ছে তোমার 5-এর পরে অসংখ্য সংখ্যা আছে। তোমার হাজার, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, তো অসংখ্য সংখ্যা আছে। তুমি কি আদৌ এটা গুণে শেষ করতে পারবা? তোমার সারাটা জীবন পারবা না। তার মানে এই সেটটা তোমার যেটা আছে সেটা আমার কি অসীম আছে, অসীম আকারে আছে। অর্থাৎ এই সেটটা আছে আমার কি অসীম সেট। তো তোমরা অসীম সেট এবং সসীম সেট দুইটা বুঝছো। তবে এখান থেকে একটা তোমার মানে কতে আসতে পারে 2 মার্কের জন্য, বা তোমার হচ্ছে সংক্ষিপ্ত মানে সংজ্ঞামূলক ভাবে আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে, যে তোমার কোশ্চেনটা এরকম। তোমরা একটু কোশ্চেনটা সুন্দর করে বুঝে লিখে রাখো, কারণ এই কোশ্চেনটা আসে। এবং এই কনসেপ্টের অংশে শুধুমাত্র একটাই কোশ্চেন আছে, এই কোশ্চেনটা। বুঝছো? তো তুমি লিখে রাখো সেই কোশ্চেনটা কি, যে প্রমাণ করতে হবে
প্রমাণ করো যে বা দেখাও যে তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। অর্থাৎ আমাকে দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে যে তোমার স্বাভাবিক সংখ্যার যে সেটটা আছে, মানে যে 1 2 3 4 যেটা, এটা তো অসংখ্য হতে পারে না, কোটি কোটি হতে পারে না, হতে পারে, তুমি কি গুণে শেষ করতে পারবা না? তার মানে এটা একটা অসীম সেট, তুমি বুঝতে পারতেছো, বাট তোমার এটা প্রমাণ করে দেখাইতে হবে। এটাতে 2 মার্কের জন্য একটা কোশ্চেন আসতে পারে যে স্বাভাবিক সংখ্যার সেট একটা কি অসীম সেট। তাহলে এটা দেখো কিভাবে অ্যান্সার আমি করি, তোমরা একটু খেয়াল করো। এটা মনে রাখতে হবে, আমি যে প্রসেসে এটা অ্যান্সার করবো তোমরা সুন্দর করে এটা কি মানে যদি না বোঝো তা মুখস্থ করতে হবে, তোমাকে বুদ্ধি নেই, তবে আশা করি যে তোমরা বুঝতে পারবা। তো দেখো, তো যদি আমার ধরি আমরা একটা স্বাভাবিক সংখ্যার সেট n ধরলাম, স্বাভাবিক যে সংখ্যাটা আছে ওইটার সেট হচ্ছে n ধরলাম, ধরি স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n, nটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তো এটার সেট হচ্ছে n ধরলাম। তো ধরলাম যে আমরা এই স্বাভাবিক সংখ্যা যেটা n আছে এটা একটা সসীম সেট, মানে অসীম সেট তো প্রুফ করতে হবে। তো আমরা তো দুইটা সেটই হতে পারে, একটা সসীম একটা অসীম। তাহলে যদি আমরা অসীম সেট প্রুফ করতে বলে তাহলে ধরলাম যে এটা অসীম সেট না, অসীম সেট না, ওটা হলো সসীম সেট। অসীম সেট যদি না হয় তাহলে কি হবে? সসীম সেট হবে। তাহলে আমরা কি বললাম যে ধরলাম স্বাভাবিক সংখ্যার সেট n একটি কি অসীম না হয় কি হবে? সসীম হবে। ঠিক আছে, সেট, অর্থাৎ ধরলাম স্বাভাবিক সংখ্যার সেট একটা কি অসীম সেট। তো এখন এই যে আমি যে অসীম সেট ধরলাম, সসীম সেট ধরলাম, সসীম সেট ধরলাম, আমার জিনিসটাকে আমি ভুল প্রমাণ করব। কি করব? ভুল প্রমাণ করব। তাহলে আমি যদি সসীম সেটকে ভুল প্রমাণ করি তাহলে কি হবে? বাকি কি থাকে? অসীম থাকে না? হ্যাঁ, তাহলে তখন আমরা প্রুফ করতে পারবো যে আসলে স্বাভাবিক সংখ্যার সেট একটা কি অসীম সেট। তাহলে আমরা এই যে সসীম সেটটাকে একটু ভুল প্রমাণ করি, দেখো কিভাবে। সসীম সেটে কি থাকে বলো দেখি? একটা সর্বোচ্চ একটা সংখ্যা থাকবে না? এই যে ধরো যে এর আগে আমরা যদি সংখ্যা যদি বলি, ধরো 1 থেকে 5, 1 থেকে 5 এর বাইরে কোনো মানে ডট ডট নাই আর, আমরা সর্বোচ্চ একটা সংখ্যা কি আছে? 5 আছে। অর্থাৎ সসীম সেটের একটা সর্বোচ্চ সংখ্যা থাকে। তো আমরা ধরলাম এই যে সসীম সেট n, সসীম সেট n, n এর একটা সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কে। তাহলে এক কাজ করি যে এর মানে সসীম সেট যেটা n এর সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা কে। অর্থাৎ ধরি স্বাভাবিক সংখ্যার সেট n একটা সসীম সেট, এবং এখানে দাঁড়িয়ে না দিয়ে আমরা এবং লিখি, এবং এর সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কে, সংখ্যা কে। সো আমরা কেটা কি কি বলতে পারি এখন? এলিমেন্ট n না, কেটা তোমার n এর একটা এলিমেন্ট বা উপাদান, n এর একটা কি, n এর একটা উপাদান, কেটা হচ্ছে n এর একটা উপাদান। আচ্ছা, তাহলে কেটা যদি n এর একটা উপাদান হয়, আচ্ছা স্বাভাবিক সংখ্যার মধ্যে, স্বাভাবিক সংখ্যা না n, তাহলে দেখো যদি 5 বলি, স্বাভাবিক সংখ্যা 6 হতে পারে কিনা? পারে। 7 হতে পারে কিনা? পারে। 8 হতে পারে কিনা? হতে পারে কিনা? পারে। তো যদি আমি সর্বোচ্চ একটা সংখ্যা কে ধরি, এর বাইরেও কিন্তু আবার সংখ্যা থাকা সম্ভব। অর্থাৎ আবার আবার কি, যে কে প্লাস 1 যেটা, এটাও কিন্তু একটা তোমার স্বাভাবিক সংখ্যার কি উপাদান হতে পারে। আবার কে প্লাস 2 যদি বলি, এটাও কিন্তু একটা কি হতে পারে? স্বাভাবিক সংখ্যা সেট হতে পারে। সর্বোচ্চ সংখ্যা থাকা সত্ত্বেও এর সাথে এক যোগ করলে কি আরো পরবর্তী সংখ্যা পাওয়া যায় কিনা? যায়। সর্বোচ্চ সংখ্যা বলতে আমি বোঝা দিচ্ছি একবার বিলিয়ন টিলিয়ন বলে শেষ করে দিচ্ছি এরকম কিন্তু না, এর বাইরেও সংখ্যা থাকতে পারে, থাকতে পারে। 1 যোগ করলে হইতেছে, 2 যোগ করলে কিন্তু পাওয়া যাইতেছে, তাই না? তো এটা হতে পারে স্বাভাবিক সংখ্যার সেট, এটা হতে পারে স্বাভাবিক সংখ্যার সেট, যা যা শর্ত বিরোধী। শর্ত বিরোধী কিভাবে শর্ত বিরোধী? দাঁড়াও, যা শর্ত বিরোধী। দেখো, আমরা জানি যে সসীম সেটের একটা সর্বোচ্চ সংখ্যা আছে কে, কিন্তু এর পরে কিন্তু আমরা কি দেখতে পারতেছি? কে প্লাস 1ও কিন্তু একটা হতে পারে উপাদান, কে প্লাস 2 কিন্তু একটা হতে পারে, আবার ডট 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 ধরো যে কে প্লাস 3 একটা হতে পারে। এখন সসীম সেটের কি তোমার ওই কে এর বাহিরে, সর্বোচ্চ সংখ্যার বাহিরে কি সংখ্যা থাকা সম্ভব?
সম্ভব কিন্তু না, কারণ সসীম সেটের সর্বোচ্চ একটা সংখ্যা কি আমরা ধরে নিয়েছি, এর বাইরে আর থাকা সম্ভব না। কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি কি প্লাস ওয়ানও একটা স্বাভাবিক সংখ্যার সেট, কে প্লাস টু একটা স্বাভাবিক সংখ্যার সেট, আবার কে প্লাস থ্রিও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যার সেট হতো। ডট 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 অসংখ্য কিন্তু কি হতে পারতো, মানে স্বাভাবিক সংখ্যার সেট হতে পারতো, যা কিন্তু আসলে আমার সসীম সেট যেটা বললাম ওইটা শর্তটাকে কি করে, বিরোধিতা করে, অর্থাৎ যা শর্ত বিরোধী, যা শর্ত বিরোধী। সুতরাং আমরা কি বলতে পারি না যে এন একটা মানে সসীম সেট নয়। সুতরাং এন বা তোমার কি ন্যাচারাল নাম্বার সেট যে এন আছে ওইটা একটি সসীম সেট নয়, এত একটি সসীম কি সেট নয়। সুতরাং সুতরাং এন একটি কি অসীম সেট, অর্থাৎ সসীম সেট যদি না হয় সেটা কি হয়ে যাবে, আমার অসীম সেট হয়ে যাবে। এই যে কয়েকটা লেখা, জাস্ট এই কয়েকটা লেখা তুমি চাইলে মুখস্থ করতে পারো বা তুমি বুঝে বুঝে পড়তে পারো, যদিও বইয়ের মধ্যে অনেক লেখা ছিল, আমি জাস্ট মানে শর্টকাটে যতটা লেখা যায় এটা দিলেও তোমার ওই ফুল মার্ক দেবে। আমার বইয়ের মধ্যে আছে, ওটা দেখতে পারো তুমি, ওটা লিখলে তোমার ফুল মার্ক দেবে। তো আমি ওখান থেকে সর্বোচ্চ মানে যতটুকু লেখা যায় জাস্ট ততটুকু আমি লিখে রেখেছি। আশা করি তোমরা এই যে তোমার স্বাভাবিক সংখ্যার যে একটা আছে অসীম সেট এটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমার সসীম সেট শেষ, অসীম সেট শেষ। এরপর আসি আমরা ফাঁকা সেট নিয়ে কথা বলা। দেখো ফাঁকা সেট মানে কি, দেখেই তো শব্দটা দেখে বোঝা যাচ্ছে না যে আসলে ফাঁকা সেট বলতে কি বোঝাইতেছে। ফাঁকা সেট মানে সেখানে কোনো উপাদানে নাই, এরকম না জিনিসটা? হ্যাঁ, ধরতে পারছো। তো ফাঁকা সেট মানে হচ্ছে তোমার কি, ওই সেটের মধ্যে কোনো প্রকারের উপাদান থাকবে না, ওই সেটের মধ্যে কোনো প্রকারের উপাদান থাকবে না, ফাঁকা সেট। আচ্ছা, এটাকে যদি ইংলিশে বলি আমি এমটি সেট বলবো, EMPTY। আচ্ছা, ফাঁকা সেট কোনটা, যে সেটের মধ্যে কোনো প্রকারের উপাদান থাকে না। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে লিখবো, যে সেটে যে সেটে যে সেটে কোনো উপাদান থাকে না, কোনো উপাদান থাকে না, তাকে আমরা কি বলবো, ফাঁকা সেট বলবো। ফাঁকা সেট বলে। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল বলি, আমি গঠন পদ্ধতিতে বলতেছি। দেখো এই একটা সেট আছে, ধর যে এক্স সাজ দ্যাট এক্স বেজোড় সংখ্যা, কি সংখ্যা, বেজোড় সংখ্যা, এবং সেই বেজোড় সংখ্যাটা এক থেকে বড়, ধরো যে তোমার নাম 5 থেকে বড় আর 7 থেকে ছোট। দেখো একটা সেট লিখছি আমি, যে এক্স সাজ দ্যাট এক্স বেজোড় সংখ্যা, এবং সেই বেজোড় সংখ্যাটা আমার কি আছে, 5 থেকে বড় আছে আর হলো 7 থেকে ছোট আছে। এখন তোমাকে একটা কোশ্চেন করি, যে 5 থেকে বড় আর 7 থেকে ছোট মাঝে কোনো কি বিজোড় সংখ্যা এক্সিস্ট করে? কারণ আমরা জানি 5 এর পরে 7 হয়, মাঝখানে 6 যে সংখ্যাটা আছে এটা কিন্তু বিজোড় সংখ্যা না। তার মানে আমরা যে এই যে সেটটা লিখছি গঠন পদ্ধতির, এটা অ্যাকচুয়ালি তোমার কি, ফাঁকা সেট। ফাঁকা সেট মানে এখানে কোনো প্রকারের উপাদান এক্সিস্ট করছে না, এখানে কোনো প্রকারের উপাদান এক্সিস্ট করছে না। এটাকে যদি আমি তালিকা করি তাহলে কি হবে জানো, ফাঁকা সেটের কোনো উপাদান নাই, তার মানে এটাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করব, ওরি। কি চিহ্ন, ওরি। বা এটাকে এইভাবে লেখা যায়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো উপাদান নাই, সেকেন্ড ব্র্যাকেটে কোনো উপাদান নাই। এই দুটো জিনিস কিন্তু এমসিকিউ আসে, ফাঁকা সেটের নিচের কোনটি পুঁতি, এটা একটা হতে পারে বা এটা একটা হতে পারে, বুঝছো, যে কোনো একটা থাকবে তোমার। তো আশা করি তোমরা এই এমটি সেট সম্পর্কে জানছো। এখন তো তারপর যেটা দেওয়া আছে তোমার, সেটা হচ্ছে তোমার ভেন ও চিত্র। আচ্ছা, যদিও এটা এখানকার পার্ট না সেটের টাইপস এর মধ্যে, বাট আমি এখানে লিখে রাখছি এটাকে। এরপর আমাদের হচ্ছে ভেন চিত্র। আচ্ছা, বা এটাকে ভেন ডায়াগ্রাম। আচ্ছা, ভেন চিত্র বা ভেন ডায়াগ্রামটা কি? এটা মূলত তোমার সেটের কোনো প্রকারভেদ না, বাট সেটের যে উপাদানগুলো আছে, মানে একটা সেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা মানে ফিগার ইউজ করি বা চিত্র ইউজ করি, যে চিত্রটাকে আমরা বলতেছি ভেন চিত্র। এবং এই চিত্রের মধ্যে বিভিন্ন আয়ত শেপ থাকতে পারে, বৃত্ত শেপ থাকতে পারে, বা ত্রিভুজ শেপে কোনো শেপ থাকতে পারে। তো
এটা বোঝানোর জন্য আমরা প্রথমে সংজ্ঞাটা দেখে নেই, তারপর আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। তাহলে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র কাকে বলবো? যে চিত্রের মাধ্যমে কোন সেটের উপাদানকে আয়তক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ ইত্যাদি মাধ্যমে প্রকাশ করা হয়। তাকে ভেন চিত্র বলে। আচ্ছা, যেমন আমরা এক্সাম্পলের মাধ্যমে বলছি, আমরা যে কোনো দুইটা সেট নিলাম, একটা এ সেট নিলাম 1 3 আর হচ্ছে 5 এর, আর একটা আমরা বি সেট নিলাম, ধরো যে এটা হচ্ছে 3 7 আর 9। তো এই যে দুইটা সেট এ এবং বি, এই দুইটা সেটকে আমরা দেখো বিভিন্ন চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তাহলে ভেন চিত্র আঁকার জন্য প্রথম শর্ত হচ্ছে একটা আয়তক্ষেত্র থাকতে হবে। এরপর কি থাকতে হবে? দেখো এখানে আমাদের সেট কয়টা? দুইটা, এ একটা বি একটা। তো এইটার জন্য দুইটা আমরা বৃত্ত দিব, এটা একটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত, এভাবে দিতে হবে। ধরলাম যে এই যে তোমার জায়গাটা, এটা ধরলাম যে এ সেটের জায়গা, আর এই যে তোমার দ্বিতীয় যে সার্কেলটা আছে, এটা ধরলাম হচ্ছে বি সেটের সার্কেল। মানে এই জায়গার মধ্যে তোমার এ সেটের উপাদান বিদ্যমান, আর এই জায়গাটার মধ্যে আমার বি সেটের উপাদানগুলো বিদ্যমান। এখন এই এলিমেন্ট গুলো বসানোর পূর্বে আমাদের যেটা জানতে হবে যে তাদের মধ্যে এ এবং বির মধ্যে কোনো কমন উপাদান আছে কিনা। দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে না? হ্যাঁ, তার মানে কমন উপাদান আমাদের কত? 3। তাহলে এই যে দেখো এই জায়গাটা, তোমার এই জায়গাটা দেখো এর বিরও জায়গা, আবার কিন্তু এরও জায়গা, তার মানে এখানে কমন উপাদানটা তোমাকে দিতে হবে। ওই 3 যে সংখ্যাটা, সেটা হচ্ছে তোমার এরও আছে, আর এই 3 সংখ্যাটা কিন্তু বি এরও আছে। বুঝছো? এরপর যেটা করতে হবে, এর মধ্যে 3 বাদ গেল, আর কি থাকলো? 1 5। তাহলে এই বাকি 1 5 টা কি করতে হবে? বাকি অংশে দিতে হবে। একইভাবে বিট দেখো তোমার 3 চলে গেল, থাকলো কি? 7 9। এখানে 7 9 বসাইতে হবে। তো এইভাবেই দেখো কোন একটা ধরো যে সেটকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম, এইটার নাম হচ্ছে আমার কি? ভেন চিত্র। বুঝছো? আর এখানে একটা ইউ সেট দিতে হবে। ইউ বলতে সার্বিক সেট, আমরা সার্বিক সেট নিয়ে সামনে আলোচনা করতেছি। ইউ সেট মানে হচ্ছে তোমার এই যে ইউ সেট বলতে একটা সার্বিক সেট, মানে ওখানে সব সেটের উপাদানগুলো বিদ্যমান থাকতেছে। এ সেট হোক, বি সেট হোক, সি সেট হোক, সব সেটের উপাদান এখানে বিদ্যমান থাকবে। বুঝছো? তো এই ছিল আমার হচ্ছে ভেন ডায়াগ্রাম। এরপর যেটা তোমার আছে উপসেট। তো আমরা একটু উপসেট নিয়ে কথা বলি। আচ্ছা, উপসেট বা ইংলিশে বলবো এটাকে আমরা সাবসেট। আচ্ছা, উপসেট বিষয়টা বলছো, তোমার কাছে একটা সেট আছে, যে সেট থেকে কি করা যায়, ওই সেটের উপাদানগুলোকে ইউজ করে তুমি মানে অসংখ্য সেট তৈরি করতে পারবা। ওই সেটের উপাদানগুলোকে ব্যবহার করে আরো অনেক সেট তৈরি করবা, যেটাকে বলতেছে আমরা উপসেট। অর্থাৎ আমরা সংজ্ঞা যদি বলি যে কোনো একটি সেট থেকে কোনো একটি সেট থেকে কোনো একটি সেট থেকে যদি উপাদান সমূহকে ব্যবহার করে আরো সেট তৈরি করা যায়, সেট তৈরি করা যায়, তাদের উপসেট বা সাবসেট বলবো, উপসেট বলে। আমি যদি এক্সাম্পল দেই, যেমন আমরা এই একটা সেট নিলাম 1 2 3। এই যে তোমার 1 2 3 তিনটা উপাদান আছে না, 1 একটা 2 একটা 3 একটা, এই তিনটা উপাদানকে ইউজ করে দেখো আমরা কতগুলো সেট তৈরি করতে পারি। যেমন প্রথমে আমরা যে সেটটা যা থাকবে ওই সেটের উপাদানগুলো নিয়ে একটা সেট তৈরি করব, অর্থাৎ এই সেটের এটা একটা উপসেট।
এরপর দেখো এক দুইটা নিয়ে কাজ করব, 1 2 কে নিয়ে একবার কাজ করি, 1 2 একটা সেট হইলো। এরপর দেখো 2 3 কে নিয়ে কাজ করা যায়। এমন উপাদান নিবা যে উপাদানগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল হবে, মানে কারোর সাথে কারো মিলবে না। এরপর দেখো 1 3 কে নিয়ে করা যায়, ঠিক আছে। এভাবে জোড়া জোড়ায় দুইটা করে নিয়ে কাজ করলাম। এরপর সিঙ্গেল নেই, 1 কে নিয়ে একবার সেট তৈরি করা যায়, এরপর 2 কে নিয়ে একবার করা যায়, এরপর 3 কে একবার নিয়ে করা যায়। আর সবার জন্য একটা সেট থাকে, সেটা হচ্ছে ফাঁকা সেট। অর্থাৎ ফাঁকা সেটটা হচ্ছে আমার কি, সবারই উপসেট। দেখো এই সেটের উপাদানগুলোকে ইউজ করে দেখো কতগুলো সেট তৈরি করছি না। তাহলে এরা হচ্ছে কি আমার, এরা হচ্ছে আমার সবাই কি এই সেটটার উপসেট, এই সেটটা উপসেট। তাহলে কিভাবে লিখলাম, প্রথমে ওই সেটটা লিখবো, তারপর দুইটা দুইটা করে, যেহেতু 3টা উপাদানের সেট এটা, দুইটা দুইটা করে লিখলাম। এক কথায় তুমি মানে আলাদা আলাদা উপাদান দিয়ে যতগুলো সেট তৈরি করতে পারো, সে সবগুলো তোমার উপসেট হবে। বুঝতে পারছো? তাহলে এখানে তোমার উপসেটের প্রতীক প্রকাশ, তোমার প্রকাশটা হচ্ছে এই যে নিচে হচ্ছে ইউ এর মতো হবে, এটা হচ্ছে প্রকাশ পদ্ধতি। সামহাও এই সেটটার নাম হচ্ছে তোমার হচ্ছে বি। তাহলে এই সেটটা বি সেটটা কি, এই সেটটা একটু উপসেট না? তাহলে আমরা এভাবে লিখবো যে বি সাবসেটে বিটা এর একটা উপসেট, এটা হচ্ছে প্রকাশ। বুঝছো? আচ্ছা, এই যে তোমার সেট একটা দিলা না, মূল সেট, এই সেটের আন্ডারে দেখো কতগুলো সেট বাড়াইছে। এখন কয়টা সেট তুমি তৈরি করতে পারবা সেটা কিন্তু আগে ভাবে বলে দিতে পারবা। বুঝছো? তো এইটা হচ্ছে সূত্র হচ্ছে তোমার সেটের উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা। উপসেট সংখ্যা হবে তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক। তো nটা কি, nটা হচ্ছে মূল সেটের উপাদান সংখ্যা, মূল সেটের উপাদান সংখ্যা। অর্থাৎ মূল সেটের উপাদান বলতে এখানে দেখো মূল সেট এটা, এটা উপাদান কয়টা আছে, 1 2 3, মানে একটা 2 একটা 3 একটা, তাহলে 3টে উপাদান। তাহলে আমরা যদি বলি উপরের নিয়ম অনুযায়ী যদি বলি, এখানে সাইডে লিখলাম সো এ সেটের উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে 2 এর উপরে কত 3 সমান সমান কত 8। অর্থাৎ এই যে তোমার সেটটা আছে এটা হচ্ছে উপসেট কয়টা বা 8টা। দেখো তো গণত কয়টা আছে, 1 2 3 4 5 6 7, এই একটা ফাঁক আছে, ঠিক। তো এইভাবে কিন্তু তুমি মানে আগে ভাগে বলে দিতে পারবা যে কয়টা উপাদান মানে উপসেট সম্ভব। এই জিনিসটা তোমার এমসিকিউ এর ক্ষেত্রে খুব কাজে লাগবে। আচ্ছা, এই যে দেখো এই সেটের মতো দেখতে তোমার এই সেটটা না, মানে হুবহুব হয়েছে। তাহলে এই জিনিসটা তোমার হচ্ছে কি, মানে এর মানে বৈশিষ্ট্য একেবারে মানে হুবহুব কি আছে, বিদ্যমান রাখছে। তো এই জিনিসটা এটা কি প্রকৃত মান হতে পারে না, এটা প্রকৃত মান না। আর এই মানটা বাদ দিয়ে বাকি যে সেট গুলো আছে এগুলো সবাই ইন্ডিভিজুয়াল, এদের নিজস্ব একটা সত্তা আছে। বুঝছো? তাহলে এই যে সেটটা, যে সেটের মধ্যে হুবহু আছে, এটা বাদ দিয়ে বাকি যে তোমার সেট গুলো আছে এগুলো সবই তোমার হচ্ছে কি প্রকৃত উপসেট। তাহলে এগুলো তোমার সবই হচ্ছে আমার প্রকৃত উপসেট, এগুলো হচ্ছে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। আর একটার কারণ এটা হচ্ছে কি প্রকৃত উপসেট না। তাহলে প্রকৃত উপসেটের তোমার হচ্ছে কি হবে, কি তোমার উপাদান কয়টা হবে, যে কোন একটা সেটের প্রকৃত উপসেট কয়টা হবে, একটা কম, মানে মূল উপসেট থেকে একটা কম। অর্থাৎ এখানে তোমার প্রকৃত উপসেট কয়টা আছে, একটা বাদ দিলে 7টা। অর্থাৎ এখানে কিন্তু তোমার প্রকৃত উপসেট কয়টা হতো, প্রকৃত উপসেট তো সংখ্যা আছে, প্রকৃত উপসেট কয়টা হবে, 8 বিয়োগ 1 সমান সমান কত 7টি। বুঝছো? এবং এটা সূত্রটা যদি বলি, সূত্র প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার 1 থেকে 1 বাদ, 2 টু দি পাওয়ার 1 থেকে 1 বাদ। তো এই ছিল আমার হচ্ছে সাবসেট বা উপসেট নিয়ে যাবতীয় কথা। আচ্ছা, এরপর তোমার যেটা আছে সেটা হচ্ছে সার্বিক সেট। আচ্ছা, প্রকৃত উপসেট যদি বোঝো, সরি উপসেট যদি বোঝো তাহলে সার্বিক সেটটা আরো ইজি। সার্বিক সেটটা কি, সার্বিক সেট বাট ইংলিশে বলবো ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল অফ সেট। আচ্ছা, তো ইউনিভার্সাল সেট কোনটা, যে ধরো যে কোন একটা সেট থেকে যদি উপসেট গুলো তৈরি করা যায়, মানে কোন একটি সেট থেকে উপসেট তৈরি হইলে তখন ওই যে যে সেট থেকে তুমি উপসেট গুলো তৈরি করতেছো, মানে মাদার সেট যেটা মানে মূল সেট, ওই সেটটাকে বলতেছি আমরা সার্বিক সেট। বুঝতে পারছি? তো সংখ্যাটা তুমি লিখে নাও যে একটি সেট থেকে,
একটি নির্দিষ্ট সেট থেকে, তাহলে একটি নির্দিষ্ট সেট থেকে উপসেট গঠিত হলে তখন ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলবো। বুঝতে পারছো? তো আমি যদি এক্সাম্পল দেই, ওই আর কি তোমার উপসেটের ঘটনা। তো আমরা একটা এ সেট দিলাম, ধরো যে 5 7 9, আর ধরো যে এই সেট থেকে ধরো যে আমরা বি আর একটা সেট নিলাম, ধরো যে 5 এবং 7। দেখো এই যে 5 এবং 7 যে সেটটা বি সেট, এটা কিন্তু এটার একটা অংশ, মানে 5 7 কার মধ্যে আছে, এর মধ্যে আছে। তার মানে এই জিনিসটা আমার কি উপসেট, এই জিনিসটা উপসেট। আর এই জিনিসটা যদি বলি সেটা হচ্ছে সার্বিক সেট, এটার নাম হচ্ছে আমার সার্বিক সেট। বুঝতে পারছি? তাহলে কোনো একটি সেট থেকে যদি উপসেট তৈরি করা সম্ভব হয়, তাহলে ওই নির্দিষ্ট যে সেটটা ওইটার নাম হচ্ছে সার্বিক সেট। এবং সার্বিক সেটের প্রকাশ পদ্ধতি হচ্ছে ইউ এর মতো। এর আগে তোমাকে বলছিলাম, ওই যে তোমার আয়তক্ষেত্র যে আঁকলাম না, ওখানে ইউ এর মতো একটা শেপ দিছিলাম, বুঝছো? তাহলে ইউটা হচ্ছে তোমার কি সার্বিক সেটের প্রকাশ পদ্ধতি। আচ্ছা, যদি সার্বিক সেট বুঝে থাকো, এরপর আমার যা আছে সেটা হচ্ছে পূরক সেট। আচ্ছা, পূরক সেট বা ইংলিশে যদি বলি এটাকে কমপ্লিমেন্ট অফ সেট, কমপ্লিমেন্ট অফ সেট। আচ্ছা, কমপ্লিমেন্ট সেট কি? জাস্ট তোমাকে একটা ইউনিভার্সাল সেট দেবে। ধরো যে একটা ইউনিভার্সাল সেট, ধরো এটা 1 2 3 4 5, আর আরেকটা সেট দিলে তোমাকে ধরো যে 5 এবং 7। আচ্ছা, তাহলে আমার এখানে দুইটা সেট দিবে। একটা হচ্ছে তোমার ইউ সেট দিলাম, মানে যেটাকে আমরা সার্বিক সেট বলতেছি, আর এ একটা যে কোনো সেট। আর তোমার পূরক সেটের সংখ্যাটা বা কাজটা এরকম, তোমাকে বলবে যে এ পূরক কত। এ পূরক এটাকে এর উপরে সি, বা এটাকে এর উপরে এরকম একটা ডাড়ি বা ড্যাশ ডাড়ি দিয়ে প্রকাশ করব। অর্থাৎ এ প্রাইম বা এ পূরকের মানটা কত, বুঝছো? এটা হচ্ছে তোমার পূরক সেট। তো এইটার মানটা হচ্ছে তোমার, মনে রাখবা, এ পূরকটা হচ্ছে তোমার কি ইউ থেকে এর যে মানটা সেটা হচ্ছে বাদ, এটা হচ্ছে বাদ চিহ্ন, বুঝছো? এটা বা বিয়োগ চিহ্ন বলা হয় এটাকে। অর্থাৎ ইউ থেকে এর মানটা বাদ দিতে হবে। এই পূরক ইউ এর মান কত আমার 1 2 3 4 5, আর এর মানটা কত আমার 5 7। আচ্ছা, তাহলে আমার এখানে বাদ দেওয়ার সিস্টেমটা আবার আমার সামনে পাবো, যে সেটের অন্তর যে আছে না, এখানে গিয়ে আমরা তোমার বাদ দেওয়ার সিস্টেমটা জানবো। তবে এখানে জেনে নাও যে এই সেটের মান থেকে এই সেটের মানগুলো কিভাবে বাদ দেবো। বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে যে যে সেটটা বাদ দিতেছো ওই সেটের যে উপাদানগুলো আছে এইটা এখানে মিল আছে কিনা। দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, তো দুইটা মিলছে না? মিলছে। তাহলে এখানে 5 বাদ দিয়ে এই যে এই সেটটার মধ্যে কি কি উপাদান থাকলো এখন 1 থেকে 4, 1 2 3 4। অর্থাৎ তোমার প্রথম যে সেটটা আছে, যে সেটটা থেকে বাদ দিতেছো, এই সেটে তোমার যে মিল উপাদান আছে এটা বাদ দিয়ে এখানে কি থাকলো সেটা হচ্ছে অ্যান্সার। ওখানে 7 আছে, ওটা কিন্তু আবার অ্যান্সার মধ্যে নিয়ে আসা যাবে না। এটাকে অনেকেই ভুল করে, যে এখানে তোমার 1 2 3 4 আছে, সেই সাথে এখানে 7 যেহেতু নাই, তাহলে 7টাকে অ্যান্সার মধ্যে নিয়ে আসে, তখন কিন্তু এই জিনিসটা ভুল হয়ে যাবে, বুঝছো? তাহলে এখানে প্রথম সেটটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি অ্যান্সার। তো এটা ছিল আমার হচ্ছে কি যে পূরক সেট বা কমপ্লিমেন্টারি অফসেট। এখন এই পূরক সেটের কিন্তু আমাদের ভেন ডায়াগ্রাম থাকে, এটা কিন্তু এমসিকিউ অনেক সময় দেখতে পারবা। ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র কেমন হবে, অর্থাৎ এই পূরক সেটের নাম হচ্ছে ভেন চিত্র। তো ভেন চিত্রটা এরকম হবে। তো ভেন চিত্র আমরা কিভাবে আঁকি, একটা আয়তক্ষেত্র দেই। তো এখানে তো তোমার মানে পূরক সেটের ক্ষেত্রে তো একটা সেটের পূরক বের করতে হয়, যেমন এখানে এ সেটের পূরক বের করছি আমি। তো যে কোনো একটা সেটের পূরক যেহেতু বের করতে হবে, তার মানে কি সার্কেল আমার কয়টা, একটা। সার্কেল আমার কয়টা, একটা। অর্থাৎ ধরো যে এটা হচ্ছে আমার এ, এটা কি
এখন পূরক মানে কি, এখানে সার মানে এটা যদি আমি ইউ সেট ধরি, ইউ সেট মানে এখানে সবগুলো উপাদানে এখানে আছে, এই জায়গা থেকে কি করতে হবে, এই যে এ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। এ সেটের জায়গা কোনটা, এই জায়গাটা এর না, এই জায়গাটা পুরোটা এ না, দেখো তো এটা কিন্তু পুরোটা এর জায়গা। তাহলে এই যে এর জায়গাটা কি করতে হবে, আমার একটু মানে কালার করে বোঝাই দিতে হবে যে আসলে পুরো জায়গা থেকে এর জায়গাটা আমি বাদ দিতেছি, এর জায়গাটা আমি বাদ দিতেছি। তো এই জিনিসটা যেটা আছে এটা মূলত হচ্ছে এ পূরক, এটা হচ্ছে আমার কি এ কমপ্লিমেন্টারি বা এ পূরক। তো এটা হচ্ছে আমার পূরক সেটের হচ্ছে ভেন ডায়াগ্রাম। আচ্ছা, তো যদি পূরক সেট বুঝে থাকো এবার আমরা সংযোগ সেট নিয়ে আলোচনা করতে পারি। তো সংযোগ সেট কি, এটা আরো সোজা, সংযোগ সেটের জাস্ট অপারেশন গুলো করতে হবে আর কি, আর কিছু না। তো সংযোগ সেট, বা এটাকে আমরা বলতে পারি ইউনিয়ন অফ সেট, ইউনিয়ন অফ সেট। আচ্ছা, তো এটার কাজটা কি হবে, এটা মূলত হচ্ছে যে কোনো তোমার দুইটা সেট দেবে, ধরলাম যে এ বি একটা সেট, আর ধরো যে তোমার বি সি ডি আর একটা সেট, তাহলে দুইটা সেট নিলাম, একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে আমার বি সেট। আচ্ছা, বি সি আর ডি, তো এই দুইটা সেটে তোমার যদি বলে সংযোগ সেট বের করো, সংযোগ সেট মানে তোমাকে এভাবে বলবে যে এ ইউনিয়ন বি কত, ইউনিয়ন মানে হচ্ছে কি সংযোগ, বুঝছো, অর্থাৎ এ এবং বি দুইটা সেটকে আমরা কি করব, সংযোগ বের করব। তো এটা বের করার সিস্টেম কি জানো, অর্থাৎ এ ইউনিয়ন বি বের করার সিস্টেম কি দেখো, প্রথমে এর উপাদানটা লিখলাম এ বি, এরপর ইউনিয়ন বির উপাদান আমার হচ্ছে কি আছে বিসিডি। আচ্ছা, সংযোগ করার নিয়ম হচ্ছে তোমার এই দুইটা সেটের মধ্যে মিল এবং অমিল সবগুলো উপাদানে তোমাকে লিখতে হবে, মিল এবং অমিল সবগুলো উপাদানে লিখতে হবে। যেমন এখানে তোমার এ আছে, আর কোথাও কি আছে নাই, মানে অমিল, তার মানে এটা তোমাকে লিখতে হবে, মিল অমিল সব। বি এখানে আছে এখানেও আছে, তাহলে বি কি তুমি দুইটা লিখবা না, একটা লিখবা, কয়টা লিখবা, একটা, অর্থাৎ মিল গুলো একটা, আবার অমিল গুলো কি একটাই। এরপর তোমার এখানে তো এটা শেষ হয়ে গেল, বি তো লিখছি, সি আর ডি এই দুটো কি অমিল না, তাহলে সি এবং ডি কেও আমাদের অ্যান্সার মধ্যে আনতে হবে। তো মিল এবং অমিল সবগুলো মিলে কি হলো আমার, এই যে এ ইউনিয়ন বি হয়েছে, এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি এর কাজ। এখন এটার জন্য আমাদের ভেন ডায়াগ্রাম জানতে হবে। আচ্ছা, ইউনিয়ন বা সংযোগ সেটের হচ্ছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। দেখো, তো ভেন চিত্র আঁকানোর জন্য আমার কি করতে হবে, প্রথমে আমার কি করতে হবে, আয়ত লিখতে হবে। তো এখন ভেন চিত্র তোমার এখানে যদি এই যে দুইটা যদি উপাদান থাকে, সরি সেট যদি দুইটা হয়, এখানে একটা এখানে একটা, দুইটা সেট, তাহলে আমরা কি করব, এরকম দুইটা সার্কেল দেব, যদি তিনটা হয় তাহলে তিনটা সার্কেল দেবো, তাই না, এরকম ধরলাম যে এটা এ, এটা ধরলাম বি, তো আমরা কি করব, এ ইউনিয়ন বি করব, তাই না, ইউনিয়ন বি করব। এখন এটা মানে কি, ইউনিয়ন বি করার মানে হচ্ছে এই দুইটা সেট এর উপাদানকে আমরা কম্বিনেশন করছি, মানে মিল অমিল সবগুলো উপাদানে নিছি। এইভাবে আমাদের মানে চিত্রের মাধ্যমে এটা কিভাবে রিপ্রেজেন্ট করবো দেখো। তো যে জিনিসগুলো আমরা নিছি তার মানে কি, এর জায়গাটাও নিছি আমরা, আবার এই যে বি এর জায়গাটা ছিল এটাকে নিয়ে নিছি, মানে সবগুলো মিলে কি করছি আমরা, এ ইউনিয়ন বি করছি। বুঝছো বিষয়টা, অর্থাৎ তুমি যে যে কাজটা করতেছো এটা তুমি কালার দিয়ে বোঝাই দেবা, একটু একটু জাস্ট কালার করে বোঝাই দিবা যে তুমি এই কাজ করে তুমি এই জায়গাটা পাইছো, এটা হচ্ছে তোমার যদি দুইটা থাকে তখন। আচ্ছা, যদি তিনটা থাকতো তখন কি করতা, যদি তিনটা থাকতো তখন কি করতা দেখো। আচ্ছা, তিনটা থাকলে তোমার চিত্রটা এরকম হবে, এক, দুই আর তিন, ধরো যে এটা এ, এটা বি আর এটা ধরো সি, তাহলে আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করবো, তাহলে এখানে সবগুলো জায়গায় কালার হবে তোমার, কারণ সবগুলো ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সবগুলো জায়গায় আমি কি করছি অ্যান্সার মধ্যে নেবো এইভাবে। এটা হচ্ছে তোমার সংযোগ সেটের মেন চিত্র। আচ্ছা, এরপর তোমার হচ্ছে কি আছে, সেতো সেট বা ইন্টারজেকশন অফ সেট। আচ্ছা, এটাকে আমরা ইংলিশে বলবো ইন্টারজেকশন অফ সেট, ইন্টারসেকশন। আচ্ছা, ইন্টারসেকশন অফ সেট বা সেতো সেট।
তো সেট ও সেটের কাজটা কি, ওই রকম আগের মতোই দুইটা সেট দেবে এবং এইটার হচ্ছে প্রতীকটা হচ্ছে ইন্টারসেকশন এন এর মতো হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, মানে এ এবং বি এর হচ্ছে সেট ও সেট কি। তো এ আর বি দেওয়া আছে, এটাকে আমরা কি করবো, ইন্টারসেকশন করব, ইন্টারসেকশন করব। আচ্ছা, তাহলে ইন্টারসেকশন করার নিয়মটা কি? ইন্টারসেকশন করার নিয়মটা হচ্ছে যে যে কটা সেট দেওয়া থাকবে তোমার, ওই সেট গুলোর মধ্যে কোনো প্রকার মিল উপাদান আছে কিনা সেটা শুধু তোমাকে দেখতে হবে। অমিলগুলো নিব না, অমিলগুলো নেব না, শুধুমাত্র মিল উপাদানগুলোকে নিয়ে আমরা কি করব, অ্যান্সার করব। দেখো এখানে এখানে তোমার কি আছে, বি আছে, এখানেও বি আছে, আর কি কোনো মিল উপাদান আছে না, তাহলে বিটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমার এ ইন্টারসেকশন বি কত হবে, বি সেট, বুঝছো? তো এটা ছিল আমার হচ্ছে ইন্টারসেকশন বা সেট ও সেট। আচ্ছা, এটা যদি আমি এখন ভেন ডায়াগ্রামটা দিই, ভেন ডায়াগ্রামটা কেমন হবে দেখো, ওই দুইটা যদি হয় তাহলে তখন কি হবে, ওই আগের মতো আমরা চিত্র দেব। এখন এখানে মিল জায়গাটা নেই, তাই না? আমরা কি নেই, মিল জায়গাটা বা মিল উপাদানটা নেই। তাহলে এখানে মিল জায়গা কোনটা, এটা না, তাহলে এই জায়গাটা আমার কালার হবে, এই জায়গা কি হবে, আমার কালার হবে। তাহলে এটা আমার এ, এটা আমার বি, তাহলে দুইজনের মধ্যে আমরা কি করতেছি, ইন্টারজেকশন করতেছি। তাহলে জাস্ট মিল জায়গাটা আমরা কি করলাম, হ্যাঁ, কালার করে দিলাম। তো তিনটা হইতো তাহলে কি করতাম, তিনটা হইতো তাহলে কি করতাম, পেরিশন করো দেখি, তিনটা সেটের মাঝখানে যেটা মিল থাকবে, ধরলাম এটা এ, এটা বি, আর এইটা হচ্ছে আমার সি। এখন বলো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, মানে এই জায়গাটা যদি সি হয়, আচ্ছা, তাহলে মিল কোন জায়গাটা দেখো তো, এই জায়গাটা মিল আছে না, মিল আছে না, কিভাবে দেখো, এই জায়গাটা দেখো তোমার এরও জায়গা, এই জায়গাটা দেখো তোমার বি এরও জায়গা, আর এই জায়গাটা আবার সি এরও জায়গা, বুঝছো? তাহলে এই জায়গাটা হচ্ছে আমার কি, মিল জায়গা। তাহলে এই জায়গাটা আমরা কি করলাম, একটু কালার করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার কি হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কি হবে, সি হবে। এই ছিল সংযোগ সেতু সেট। আচ্ছা, এরপর কি আছে আমার, শক্তি সেট আর নিচের সেট। তাহলে আমার সেটের টাইপ গুলো শেষ হয়ে যাবে। আচ্ছা, শক্তি সেট আর হচ্ছে আমার নিঃশ্বেদ সেট। আচ্ছা, আমরা শক্তি সেট পড়ার আগে নিঃশ্বেদ সেটটাকে পড়ি, তাহলে আমার একটু জিনিসটা একটু ভালো হবে। নিঃশ্বেদ সেট বা এটাকে আমরা বলতেছি ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট অফ সেট। তো ডিসজয়েন্ট সেট কিভাবে, যে ওই জাস্ট ইন্টারসেকশনের মতোই, বাট এখানে তোমার কোনো প্রকারের মিল উপাদান থাকবে না। অর্থাৎ যে কোনো দুইটা সেট নিবা, ওই দুইটা সেটের মধ্যে কোনো প্রকারের মিল উপাদান থাকবে না, সেটাকে আমরা কি বলতেছি, পরস্পরের নিঃশ্বেদ সেট। অর্থাৎ ধরো যে এখানে এ সেটটা তোমার এবি আর বি সেটটা ধরো যে সিডি। এখন ইন্টারসেকশন যখন করবো দুইটার মধ্যে, তখন দেখো তো এই দুইটার মধ্যে কোনো প্রকারের মিল উপাদান আছে কিনা, একটু দেখো তো, আছে কি, নাই। তাহলে যদি কোনো মিল উপাদান না থাকে, তার মানে ওদের ইন্টারসেকশনের যে ভ্যালুটা, ইন্টারসেকশনের ভ্যালু কোনো কিছু নাই, মানে কি, ফাঁকা সেট। ইন্টারসেকশনের ভ্যালু কোনো কিছুই নাই, মানে কি, ওরি বা ফাঁকা সেট। তো এইটা হচ্ছে তোমার হচ্ছে কি, নিঃশ্বেদ সেট। তো সংজ্ঞাটা ওইভাবে দিবা যদি আসে যে দুইটা সেটের মধ্যে যদি কোনো প্রকারের মিল উপাদান না থাকে, তাকে পরস্পরের হচ্ছে নিঃশ্বেদ সেট বলে। আচ্ছা, এরপর তোমার হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। আচ্ছা, শক্তি সেট এটা মূলত তোমার মোটামুটি উপসেটের মতো, বা এটাকে পাওয়ার সেট বলি। আচ্ছা, শক্তি সেট কোনটা, যে কোনো একটা সেটে যদি আমরা উপসেট বের করি, উপসেটে যেগুলো পাই, ওই উপসেটের উপাদানগুলো নিয়ে একটা সেট তৈরি করলে সেটাকে আমরা বলি কি, পাওয়ার সেট। তাহলে আমরা যে সংজ্ঞা বলি যে একটি উপসেট থেকে একটি সেটের উপসেট সমূহকে নিয়ে, একটি সেটের উপসেট সমূহকে নিয়ে যে সেট গঠিত হয় তাকে শক্তি সেট বলে। আচ্ছা, যদি আমি এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝাই, যেমন আমি একটা সেট লিখলাম, ধরো যে এটা 1 2, তো এটার উপসেট গুলো কি কি হবে? আচ্ছা, উপসেট গুলো কি হবে, 1 2 নিজে একটা উপসেট, আবার 1 একটা নিজে একটা উপসেট, আর 2 এবং ফাঁকা সেট একটা আছে কি, নিজে একটা উপসেট। তাহলে এই যে উপসেট গুলো কয়টা বের হলো, 4টা না?
এই উপসেট গুলোকে নিয়ে যে সেট আমি তৈরি করব সেটার নামে হবে কি পাওয়ার সেট। এটা প্রকাশ পদ্ধতি পি অফ এ, পি অফ এ। তো এই সেটের আমার শক্তি সেট হচ্ছে তাদের উপসেট গুলো নিয়ে গঠিত যে সেটটা সেটা হচ্ছে পি অফ এ। তো আশা করি তোমরা এই সেটের যে প্রকারভেদ এটা ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আরো কিছু অপারেশন আছে আমাদের সেট রিলেটেড, সেই অপারেশন গুলো একটু আমরা দেখে নেব। সেটের অন্তর। আচ্ছা, সেটের অন্তরটা মূলত আমরা এর পূর্বে আলোচনা করেছি। সেটের অন্তর বা ইংলিশে যদি বলি ডিফারেন্স অফ সেট। দেখো, তো সেটের অন্তরটা কিন্তু আমরা মূলত এই পূরক সেটের মধ্যে শিখে ফেলছি কিভাবে সেটের অন্তর বের করতে হয়। তো এখানে কিভাবে দেওয়া থাকবে, তোমার যে কোনো দুইটা সেট দেওয়া থাকবে। ধরো এ একটা সেট দিলাম আমরা হচ্ছে 2 3 4, আর বি আর একটা সেট দেওয়া থাকলো ধরো যে তোমার 3 4 আর 5। আচ্ছা, এখন তোমাকে বললো যে এ মাইনাস বি কত, বা বলতে পারে তোমার এ বাদ বি সমান কত। তাহলে মাইনাসের পরিবর্তে আমরা বাদ চিহ্ন ইউজ করতে পারি, এই চিহ্নটার নাম হচ্ছে কি বাদ। তাহলে সেটের অন্তর কিভাবে যেন বের করতে হয়, তো আমরা এটাকে যদি সলভ করি, এ বাদ বি সমান এর ভ্যালু আমার হচ্ছে 2 3 4 বাদ বি এর ভ্যালু আমার হচ্ছে 3 4 5। আচ্ছা, তাহলে বাদ দেওয়ার সিস্টেম জানো কি, যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের যে মিল যেগুলো সেগুলো বাদ যাবে। যেমন এখানে তোমার 3 4 আর এখানে 3 4 মিলে গেছে, তার 3 4 বাদ, তো বাদ গিয়ে প্রথম সেটে যা থাকবে তাই আনসার, তাহলে 2 আছে, তাহলে 2 হচ্ছে আমার কি আনসার। তো অনেকে কি করে আমাদের এই 5 কে আনসার মধ্যে নেবে, তো দ্বিতীয় যে সেটটা আছে এটা কিন্তু উপাদানগুলো নেওয়া যাবে না। তো প্রথম সেটে বাদ দিয়ে যেগুলো থাকতেছে শুধু সেটা হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত সেটের অন্তরে হচ্ছে মান। তো সংখ্যাটা কিভাবে দিবা, সংখ্যা এগুলো আসে না যদিও, যে দুইটা সেটের বিয়োগফল কে আমরা সেটের অন্তর বলবো। আচ্ছা, এরপর সেটের অন্তর যদি বুঝে থাকো, এরপর আমরা সেটের সমতা নিয়ে আলোচনা করবো। তো সেটের সমতা কি, সেটের সমতাটা হচ্ছে যে সেটের সমতা, সেটের সমতা বা ইংলিশে বললে এটাকে ইকুইভ্যালেন্স অফ সেট, সেট বলবো ইকুইভ্যালেন্স অফ সেট, সেটের সমতা। তো এখানে যে জিনিসটা দেওয়া থাকবে, ধরো যে তোমার এই একটা সেট ধরলাম আমরা 1 2 3, বি আর একটা সেট ধরলাম ধরো যে 1 2 2 3, আর সি আর একটা সেট ধরলাম ধরো যে 1 2 3 3। তো এই তিনটা সেটের মধ্যে কি দেখো তো মিল কোন জায়গায়, এটা তো 1 2 3 আছে, এটাতে 1 2 3 আছে, এটাতে 1 2 3 আছে, বাট ডিফারেন্সটা কোথায়, এটাতে দুইটা 2 আছে, এটা এখানে তিনটা 3 আছে। তো সেটের এই সমতাটা এটাই মিন করে যে যখন কোন সেটের মধ্যে উপাদানগুলো একই থাকবে, মানে এখানে তোমার 1 2 3 আছে, সবগুলোতে 1 2 3 আছে, বাট এখানে একটু বেশি আছে, ইট ডাজন্ট ম্যাটার। অর্থাৎ উপাদানগুলো সেম কিনা, উপাদানগুলো একই রকম কিনা, তাহলে তারা পরস্পর হচ্ছে কি সেটের সমতা। অর্থাৎ সেটের সমতার প্রকাশটা আমরা এভাবে লিখি, এখানে তোমার তিনটা সেটের মধ্যে এ বি সি এটা পরস্পরের সমান, এটা পরস্পরের সমান বা ইকুইভ্যালেন্স বা সমতুল্য। এজন্য আমাদেরকে এভাবে প্রকাশ করতে হবে এ সমান বি সমান সি। এটা হচ্ছে সেটের সমতা। যদি এটা আসে না তবে জাস্ট এমসিকিউ আসতে পারে, তোমার বলতে পারে যে নিচের কোনটি সমতা সেটের প্রকাশ রূপ। ঠিক আছে, আচ্ছা, তো সেটের সমতা শেষ হয়ে গেল আমাদের। এরপর আসি ক্রোমোজোম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্রোমোজোম, এখান থেকে এমসিকিউ আসে অনেক। তো ক্রোমোজোম বা তোমার হচ্ছে এটাকে ওয়ার্ডার পেয়ার বলে, ক্রোমোজোম বা এটাকে ওয়ার্ডার পেয়ার বলবো। ইংলিশ ওয়ার্ড গুলো একটু মুখস্থ করে নিবা। ওয়ার্ডার পেয়ার বা ক্রোমোজোম, ক্রোমোজোমটা কি, এখানে তোমরা স্থূলাঙ্ক ব্যবস্থা তো বসছো, যে দুইটা উপাদান থাকে, যেটা একটা প্রথমে থাকবে একটা দ্বিতীয় থাকবে, মাঝখানে একটা কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করে দেওয়া। তো তোমার ওয়ার্ডার পেয়ার বা ক্রোমোজোমটা আসলে এরকম যে দুইটা উপাদানের মধ্যে কোন উপাদানটা আমার প্রথমে আছে আর কোন উপাদানটা আমার হচ্ছে দ্বিতীয় অবস্থানে আছে বা শেষে আছে, তাদেরকে লিখে প্রকাশ করার যে প্রসেস, এটা মূলত ক্রোমোজোম। অর্থাৎ ধরো যে এক্স একটা উপাদান, ওয়াই আর একটা উপাদান, এরা কি করব, ধরো এক্সটাকে প্রথমে রাখবো, ওয়াইটাকে দ্বিতীয় অবস্থানে রাখবো, তাহলে তাদেরকে কমা দিয়ে কি করবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দেবো। তার মানে আমরা বুঝতেছি এক্সটা প্রথমে আর ওয়াইটা দ্বিতীয় অবস্থান, অর্থাৎ এখানে এক্সটা ভুজ আমার আর ওয়াইটা কোটি। তো এইভাবে লেখার যে প্রসেস, এইটার নামে হচ্ছে আমার কি
ক্রোমোজোম। আচ্ছা, তো ম্যাথমেটিক্যাল বা ম্যাথ কিভাবে আসে সেটা যদি বলো, তাহলে ম্যাথটা এইভাবে আসবে, তোমার কোশ্চেনটা এইভাবে আসতে পারে। সামহাউ ধরো যে 2x+1, ধরো যে তোমার y², এটা একটা ক্রোমোজোম। আর ধরো যে 0 আর হচ্ছে 4 একটা ক্রোমোজোম। এখন এই দুটো ক্রোমোজোম যদি পরস্পরের সমান হয়, তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে এক্স কম ওয়াই এর ভ্যালু কত, অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই এর যে মানটা সেটা কত। ঠিক আছে, তো এটা যদি আমি সলভ করি, সলভ, তো ক্রোমোজোমের সমতা এর মিনিংটা হচ্ছে কি জানো, এটা একটা ক্রোমোজোম না, মানে জোড়া আকার আছে, এটা একটা ক্রোমোজোম না, জোড়া আকার আছে। তো এটা প্রথম উপাদান, এটার প্রথম উপাদান, এটার দ্বিতীয় উপাদান, এটা হচ্ছে এটা দ্বিতীয় উপাদান। তাহলে তোমার সমতা অনুযায়ী নিয়ম কি, যে প্রথম উপাদান পরস্পরের সমান হয়, দ্বিতীয় উপাদানের পরস্পরের সমান হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি 2x+1 = 0, বা এটা ক্যালকুলেশন যদি করি 2x = -1, বা x কত, -1 ভাগ কত 2, এটা হচ্ছে আমার কি x এর ভ্যালু। আর যদি আমি y এর ভ্যালু বের করি, তার মানে কি y² = 4, y² সমান কত 4, বা তোমার y সমান কি বলতে পারি, √4 মানে কত, +-2। তাহলে এক কথায় আমার x, y এর ভ্যালুটা কত আসতেছে, x এর ভ্যালু আমার -1/2, আর তোমার y এর ভ্যালু কত, +-2। এইটা হচ্ছে আমার কি এক্স কমা ওয়াই এর ভ্যালু। এভাবে তোমাদের ম্যাথ গুলো আসবে, এভাবে তোমার ক্রোমোজোমের শর্ত দিয়ে বলবে যে এক্স কমা ওয়াই কত, তো তোমাদের ক্যালকুলেশন গুলো করে বের করতে হবে। তো আমরা সামনে, এই যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে, আমরা সামনের ভিডিওতে আমরা অবশ্যই এই যে তোমার যত কনসেপ্ট আছে এইটার উপরে বেস করে যত প্রকারের ম্যাথ আসতে পারে তা নিয়ে আমরা অনুশীলনী ম্যাথ থেকে শুরু করে আমাদের যত প্র্যাকটিস আছে সবগুলো আমরা করবো নেক্সট এপিসোড গুলোতে। আচ্ছা, এর মধ্যে দিয়ে আমাদের ক্রোমোজোমটা শেষ হয়ে গেল। এরপর লাস্ট ওয়ান যেটা আমার থাকলো সেটা হচ্ছে আমার কার্টেসীয় গুণজ বা কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসীয় গুণজ, বা ইংলিশে বললে এটাকে আমরা বলবো কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান গুণজ বা কার্টেসিয়ান প্রোডাক্টটা কি, এখানে মূলত আমরা সেটের গুণ করব। নর্মাল ক্ষেত্রে আমরা যেমন গুণ করি সেই ক্ষেত্রে আমাদের সেটেরও গুণ আছে। সেই সেটের গুণ কিভাবে করে একটু দেখো। এটা করার জন্য তোমার আমি যে কোনো দুইটা সেট নিলাম, ধরো যে 1 2, এটা একটা সেট নিলাম, আর ধরো যে আমার 2 3 আর 4, এটা আর একটা সেট নিলাম। এখন তোমার কোশ্চেনটা আসবে কি জানো, এ এবং বি এর ক্রসফল কত, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট কত, তাদের গুণফলটা কত। তো এটা বের করার জন্য কি করতে হবে, আমাদের একটা সিস্টেম অবলম্বন করতে হবে। তো দেখো এখানে সলভ করার ক্ষেত্রে আমরা এ ক্রস বি করব, এর মানটা এর জায়গায় লিখলাম, আর বি এর ভ্যালুটা বি এর জায়গায় লিখলাম। আচ্ছা, তাহলে আমরা দেখো এই দুটোর মধ্যে কি করব, ক্রস করব, তাই না। ক্রস করার সিস্টেমটা জেনে রাখো, এটা হচ্ছে প্রথম সেট, এটা দ্বিতীয় সেট। এই দুইটা সেটের মধ্যে প্রথম যে সেটটা আছে এটার যে প্রথম উপাদান দিয়ে কি করতে হবে, দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে গুণ করতে হবে। একইভাবে এই প্রথম সেটে যে দ্বিতীয় উপাদানটা আছে এটা দিয়ে কি করতে হবে, ওই দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে গুণ করতে হবে। এখন গুণ করার সিস্টেম হচ্ছে 2 কে 2 2 গুণ 4 এরকম কিন্তু না, এখানে জিনিসগুলোকে ক্রোমোজোম আকারে রাখতে হয়, বুঝছো। ক্রোমোজোম বলতে এখানে দেখো, এখানে প্রথমে 1 দিয়ে গুণ করি, তাহলে 1 এর সাথে 2 একবার আসবে, 1 এর সাথে 3 একবার আসবে, 1 এর সাথে 4, তাহলে 1 এর সাথে 2 নিলাম, তাহলে 1, 2 এভাবে ক্রোমোজোম আকারে লিখতে হবে। 1, 2 এভাবে ক্রোমোজোম আকারে লিখতে হবে, কমা, এরপর 1 এর সাথে 3 আসবে, তাহলে 1, 3, এরপর 1 এর সাথে 4 আসবে, এভাবে আমার ক্রোমোজোম গুলো তৈরি হবে। এরপর যখন প্রথমটা দিয়ে সবগুলো এভাবে ক্রোমোজোম তৈরি করা শেষ হবে, তখন দ্বিতীয় যে উপাদানটা আছে এটা দিয়ে কি করতে হবে, আমার একইভাবে ক্রোমোজোম গুলো তৈরি করতে হবে। তাহলে 2 দিয়ে আবার 2 কি হবে একবার, তাহলে 2, 2, এরপর 2, 3, এরপর 2, কত 4। এভাবে ক্রোমোজোম গুলো তৈরি করে আমরা কি করবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এভাবে আবদ্ধ করে দেবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসীয় গুণজ। তো এর মধ্য দিয়ে আমাদের 2.1 এর যত কনসেপ্ট ছিল আমরা এই ভিডিওর মাধ্যমে শেষ করতে পারলাম। আমি যদি একেবারে একটু শর্টলি ভাবে সবগুলো একটু এক্সপ্লেন করি, দেখো সেট কি, আমরা সেট কি পড়ছি, যে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত যে বস্তুগুলো আছে এগুলোর একটা সমাবেশ বা সমাহার সেট, এবং এখানে আমরা সেটের কিভাবে প্রকাশ করি, কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করি, এটা আমরা ইতিমধ্যে বলেছি। এরপর প্রকাশ পদ্ধতি আমরা দুইটা জানি, একটা হচ্ছে গঠন পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি। তো আমরা কিভাবে কোনটা কি হয় না হয় আমরা শিখেছি। তালিকাতে কি থাকে জানো, উপাদানগুলো কি থাকে, সুনির্দিষ্ট থাকে। আর তোমার গঠনে কি থাকে, এখানে শর্ত বা ধর্ম উল্লেখ করা থাকে।
আর প্রকারভেদ বিভিন্ন প্রকার সেট হতে পারে। সসীম সেট কি সেটা আমরা শিখেছি, যে সেটের উপাদানগুলো তোমার সীমিত থাকে, যেগুলো গুণে শেষ করা যায়। অসীম সেটে গুণে শেষ করা যায় না। এরপর এই দুটোর মধ্যে আমরা একটা কোশ্চেন শিখছি যে আসলে তোমার প্রমাণ করতে হবে যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট, সব প্রুফ করো। এই প্রুফটা আমরা সুন্দর করে দিয়েছি। এরপর ফাঁকা সেট, যে সেটের মধ্যে কোনো উপাদান নাই। এরপর ভেনচিত্র। ভেনচিত্র কি, এখানে যে সেটের উপাদানগুলোকে ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে প্রকাশ করার একটা প্রসেস। আর উপসেট কোনটা, যে একটা সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায়। সার্বিক সেট, সার্বিক সেট কোনটা, একটা সেট থেকে মানে একটা যদি উপসেট তৈরি করি, তাহলে ওই নির্দিষ্ট সেটটার নাম হচ্ছে কি আমার সার্বিক সেট। এরপর পূরক সেট, যে সার্বিক সেট থেকে যে কোনো একটা সেট বাদ দিলে যা পাওয়া যায় সেটা হচ্ছে পূরক সেট। এরপর সংযোগ সেট, দুইটা সেটের কমন এবং আনকমন মানে মিল এবং অমিল যে উপাদানগুলো আছে সেগুলোকে নিয়ে যে সেটটা আমরা তৈরি করি সেটা সংযোগ সেট। এরপর ছেদক সেট, যে দুইটা সেটের মধ্যে যখন কোনো সাধারণ উপাদান মানে মিল উপাদান থাকে, তখন মিল উপাদানকে নিয়ে যেটা আমরা তৈরি করি সেটা হচ্ছে ছেদক সেট। এরপর পাওয়ার সেট বা শক্তি সেট কোনটা, যে একটা সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা যায় তা এই উপসেট গুলোকে নিয়ে যে সেট তৈরি হয় সেটা হচ্ছে আমাদের শক্তি সেট। নিঃশেষ সেট, যে দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, মিল উপাদান না থাকে, তাহলে ওই সেট দ্বয়কে পরস্পর নিঃশেষ সেট বলবো। এরপর সেটের অন্তর, আমরা দুইটা সেটকে বিয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। সেটের সমতা, যে মানে সেট গুলোর মধ্যে যদি কি থাকে, এলিমেন্ট বা উপাদানগুলো মিল থাকে, একই রকম থাকে, তখন সেটার সমতা বলবো। এবার ক্রোমোজোর জাস্ট হচ্ছে কি জোড়ায় জোড়ার অবস্থান। আর কার্টেসীয় গুণজটা তো আমরা শেষ পর্যন্ত কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। এর মধ্যে দিয়ে আমার এই তোমার কনসেপ্ট ক্লিয়ার যে ক্লাসটা এটা শেষ হয়ে গেল। তো সেই পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং আমার পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করো। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।